অনার্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগ। প্রথমেই আমরা দেখি মনোযোগ কি। চেতনার ক্ষেত্রটিকে সংকুচিত করে পারিপার্শ্বিক অনেকগুলো বিষয়কে বাদ দিয়ে মাত্র দুই একটি বিষয় বা বস্তুর প্রতি মনোনিবেশ বা মনোসংযোগ করাই হচ্ছে মনোযোগ। মনোযোগ হচ্ছে চেতনাকে উদ্দীপক বস্তুর প্রতি নিবিষ্ট করা। উদাহরণস্বরূপ, বিশ্বকাপ ফুটবলের চাঞ্চল্যকর ফাইনাল খেলা দেখার সময় আমাদের চোখের সামনে উপস্থিত থাকে নানা রঙে ঢঙে সজ্জিত স্টেডিয়াম, ভর্তি দর্শক, প্রতিদ্বন্দ্বী সব খেলোয়াড়, খেলার পরিচালক, রেফারি এবং আরও অনেক কিছু। কিন্তু আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে কেবল ওই খেলোয়াড়টির উপর যার পায়ে বল। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে কয়েকজন খেলোয়াড়, একটি স্টেডিয়াম এবং অনেক দর্শক। কিন্তু ছবিটি আমাদের চোখের সামনে ভেসে আসা মাত্রই আমাদের সবার চোখের সামনে যে বিষয়টি সবার আগে উপস্থাপিত হচ্ছে সেটা হচ্ছে যার পায়ে ফুটবল। এখানে যার পায়ে বল সেই খেলোয়াড়টি হচ্ছে মেসি। এই মেসিকে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি। এই মেসি আমাদের সবার মনোযোগ আকর্ষণ করছে। মনোযোগের কেন্দ্রীয় ও প্রান্তীয় এলাকা। বিশ্বকাপ ফুটবলের চাঞ্চল্যকর ফাইনাল খেলা দেখার সময় আমাদের মনোযোগ যে সর্বদাই একজন বিশেষ খেলোয়াড়ের উপরে সর্বদাই নিবদ্ধ থাকবে তা নয়। ফুটবল খেলোয়াড়ের যত সময় প্রবাহিত হয় ততই একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে পাস দেয়। যখন বলটি একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়ের দিকে চলে যায় তখন যার পায়ে বল সেই খেলোয়াড়টি হচ্ছে আমাদের মনোযোগের কেন্দ্রীয় এলাকা, আর যার পায়ে বল ছিল সেই খেলোয়াড়টি চলে যায় মনোযোগের প্রান্তীয় এলাকায়। এভাবে সর্বদাই মনোযোগের কেন্দ্রীয় এলাকা এবং মনোযোগের প্রান্তীয় এলাকা পরিবর্তিত হয়। মনোযোগের শর্ত বা কারণগুলো। মনোযোগের প্রধানত দুই ধরনের শর্ত বা কারণ রয়েছে। প্রথমত রয়েছে বিষয়গত বা বস্তুগত শর্ত, দ্বিতীয় রয়েছে বিষয়গত বা ব্যক্তিগত শর্ত। আমরা মনোযোগের বিষয়গত বা বস্তুগত শর্তের কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, একজন অতিকায় দীর্ঘকায় আর একজন অতিকায় ক্ষুদ্রকায়। যখন অতিকায় দীর্ঘকায় একজন ব্যক্তি অতিকায় ক্ষুদ্রকায় একজন ব্যক্তি সাথে পাশাপাশি চলাচল করে তখন স্বভাবতই দুজন ব্যক্তি আমাদের মনোযোগ আকর্ষণ করে। এক্ষেত্রে বলা হয় উদ্দীপকের বৈপরীত্য আমাদের মনোযোগ আকর্ষণ করে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আলো। এই আলোটা অতিমাত্রায় প্রখর বলে আলোটা সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে। যদি হঠাৎ কোনো এক সময় দেখা যায় যে একটা রাত্রেবেলা গাড়ির সার্চ লাইট আমাদের চোখের সামনে আসে তখন সেই সার্চ লাইটটি আমাদের মনোযোগ আকর্ষণ করে। অথবা সিনেমা হলে যখন কোনো রঙিন বিষয় আমাদের চোখে পড়ে তখন সেই বিষয়টিও আমাদের মনোযোগ আকর্ষণ করে। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে অতি দীর্ঘকায় একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে এবং সেই ব্যক্তিটি সহজেই সবার নজরে আসছে। এর কারণ হচ্ছে উদ্দীপকের আকার। উদ্দীপকের আকার যত বড় হয় আমাদের মনোযোগ তত বেশি আকর্ষিত করে। চিত্রে আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাচ্চা কানে মুখে কথা বলছে। আসলে তারা কি বলছে এটা শোনার জন্য সবাই খুব উদ্গ্রীব হয়ে রয়েছে। এই বিষয়টাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি উদ্দীপককে প্রত্যক্ষণের নিম্ন স্তরে উপস্থাপন। বাচ্চা দুটো যদি স্বাভাবিকভাবে কথা বলতো তাহলে বাচ্চারা তাদের মনোযোগ আকর্ষণ করতে পারতো না। কিন্তু বাচ্চারা যেটা করছে সেটা হচ্ছে যে তাদের প্রত্যক্ষণের মাত্রাকে নিম্ন স্তরে উপস্থাপন করছে, অর্থাৎ খুব তারা নিম্ন স্বরে কথা বলার চেষ্টা করছে। আর আশপাশে যারা রয়েছে তারা কি বলতে চাচ্ছে সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, তাদের মনোযোগটা বাচ্চাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে। এভাবে উদ্দীপককে যখন আমরা প্রত্যক্ষণের নিম্ন স্তরে উপস্থাপন করি তখন সেই বিষয়টি বা উদ্দীপকটি আমাদের মনোযোগ বেশি আকর্ষণ করে।
এখানে উদ্দীপকের বিষয়গত বা বস্তুগত শর্ত সম্পর্কে কিছু বিষয় বলা আছে। উদ্দীপকের আকার নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি চিত্রের মাধ্যমে। উদ্দীপকের প্রখরতা নিয়ে আলোচনা করেছি। উদ্দীপকের স্থায়িত্ব, এক্ষেত্রে আমরা বলতে পারি কোনো একটি উদ্দীপক যত বেশি স্থায়ী হয় তত বেশি আমাদের আকর্ষণ করে। তবে বিপরীতটাও হতে পারে, কোনো একটি উদ্দীপক যদি বেশি স্থায়ী হয় তখন তার প্রতি আমাদের মনোযোগ না বেড়ে ধীরে ধীরে কমতে থাকে। এরপর রয়েছে বারবার উপস্থাপন। কোনো উদ্দীপক যদি আমাদের সামনে বারবার উপস্থাপিত হয় তবে সেটাও আমাদের মনোযোগ আকর্ষণ করে। এ কারণেই টিভিতে একটি বিজ্ঞাপন বারবার প্রচার করা হয়। ঠিক একইভাবে আমরা বলতে পারি কোনো একটি টিভি বিজ্ঞাপন যদি একই বিজ্ঞাপন বারবার প্রচার করা হয় তবে সেক্ষেত্রে আমাদের মনোযোগ না বেড়ে এক পর্যায়ে কমতে থাকে। গতিময়তা, স্থির বস্তুর চেয়ে গতিময় বস্তু সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ কারণেই বিজ্ঞাপন চিত্রে গতিশীল বস্তুর ব্যবহার বেশি করা হয়। উদ্দীপকের নতুনত্ব, উদ্দীপকের নতুনত্ব সর্বদাই আমাদের মনোযোগ আকর্ষণ বেশি করে। এ কারণেই পণ্যের নির্মাতাগণ তাদের পণ্য যখন আমাদের সামনে উপস্থাপিত করেন তখন চেষ্টা করেন সর্বদাই নতুন নতুন মডেল আমাদের সামনে উপস্থাপন করবার, অথবা নতুন নতুন ব্র্যান্ডের জিনিসও আমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেন। ঠিক একই কারণে পবিত্র ঈদে বা কোনো পূজায়, দুর্গা পূজায় অথবা বড়দিনের সময় দেখা যায় নিত্য নতুন হরহামেশা যে পোশাকের ডিজাইনগুলো সেগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়। এ কারণ হচ্ছে নতুন ডিজাইনগুলো বা নতুন পোশাকগুলো আমাদের মনোযোগ বেশি আকর্ষণ করতে সক্ষম হয়, পরে সেই পণ্যগুলো খুব দ্রুত বিক্রি হয়। উদ্দীপকের সামঞ্জস্যহীনতা, চিত্রে আমরা যে ছবিটা দেখেছি সেখানে দেখেছি যে পাশাপাশি অতিকায় ক্ষুদ্র বা অতিকায় বেটে দুজন পাশাপাশি হেঁটে যায় তখন তারা উভয় আমাদের মনোযোগ আকর্ষণ বেশি করে। এটাই হচ্ছে উদ্দীপকের সামঞ্জস্যহীনতার একটি উদাহরণ। উদ্দীপক বস্তুকে প্রত্যক্ষণে নিম্ন স্তরে উপস্থাপন, এটা আমরা চিত্রের আলোচনা করেছি। উদ্দীপকের মধ্যকার বৈপরীত্য, এটা আমরা চিত্রে আলোচনা করেছি। এবার আমরা দেখব কতগুলো চিত্র দেখব যেগুলোতে মনোযোগ কিভাবে ব্যক্তির উপর নির্ভর করে, অর্থাৎ মনোযোগের ব্যক্তিগত বা ব্যক্তিনিষ্ঠ শর্তসমূহ কি কি। এখানে একটি শর্ত হচ্ছে অভ্যাস। এখানে অভ্যাস বলতে ব্যক্তির অভ্যাসকেই বোঝানো হয়েছে। কোনো একটি ব্যক্তির অভ্যাস যত বেশি, যে জিনিসের প্রতি বেশি হবে ততই সেই জিনিসের প্রতি তার আগ্রহ বাড়বে। যেমন কোনো একজন ব্যক্তি যদি নিয়মিতই পত্রিকা পড়ার অভ্যাস করেন তাহলে সর্বদাই পত্রিকা পড়ার দিকেই তার মনোযোগ থাকবে। তার পাশে যদি কেউ পত্রিকা পড়তে থাকেন তবে দেখা যাবে যে তিনি পাশে এই পত্রিকাটার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। মনোযোগের ব্যক্তিগত শর্তসমূহের মধ্যে আরেকটি অন্যতম শর্ত হচ্ছে পারিবারিক ঐতিহ্য। অনেক সময় দেখা যায় যে কোনো একটি পরিবারের একজন যদি বিখ্যাত অভিনেতা হন তাহলে দেখা যায় যে সেই পরিবারের পরবর্তী যারা বংশ পরম্পরায় যারা আসেন তারাও অভিনয়ের প্রতি মনোযোগী হয়ে ওঠেন। বিপরীত ঠিক একইভাবে সঙ্গীত জগতেও দেখা যায় যে কোনো একজন বিখ্যাত সঙ্গীত সাধকের যে উত্তরসূরি তারাও সঙ্গীতের প্রতি মনোনিবেশ করে থাকেন। চিত্রে দেখা যাচ্ছে যে নায়করাজ রাজ্জাক এবং তার দুই পুত্র সন্তান বাপ্পারাজ এবং সম্রাট দুজনেই পরবর্তীতে অভিনয়ের প্রতি মনোনিবেশ করেছিলেন। ক্লান্তিও ব্যক্তির মনোযোগকে প্রভাব বিস্তার করে। ক্লান্তি ব্যক্তি মনোযোগের উপর প্রভাব বিস্তার করে। চিত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি ক্লান্তিকর হয়ে পড়ি তখন আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। এ কারণেই কোনো একটি শ্রেণীকক্ষের ক্লাস যদি একাধারে 1 ঘন্টার বেশি হয়ে যায় তখন দেখা যায় যে সেই ক্লাসের প্রতি আমরা ধীরে ধীরে মনোযোগ হারিয়ে ফেলি। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে প্রেষণা। প্রেষণা না থাকলে কখনোই কোনো বস্তু বা ব্যক্তি কোনো কিছুতেই মনোযোগী হয় না। যেমন যদি কোনো ব্যক্তির ক্ষুধা না লাগে তাহলে সে ক্ষুধা নিবৃত্ত করবার জন্য কোনো কাজে মনোযোগী হবে না। সে ক্ষুধা নিবৃত্তির জন্য কোনো একটি কাজে তখনই মনোযোগী হবে যখন তার ক্ষুধা লাগবে। বিষয়গুলো মোটামুটি
আগে উপস্থাপন করা হয়েছে। এখানে একটি বিষয় আগে উপস্থাপন করা হয়নি, সেটা হচ্ছে প্রত্যাশা ও প্রস্তুতি। কোনো একটি বস্তু বা বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করবে কিনা তা ওই ব্যক্তির প্রত্যাশা ও প্রস্তুতির উপর অনেকাংশে নির্ভর করে। যেমন রাতে ঘুমন্ত অবস্থাকালে কোনো রোগীর টেলিফোন এলে ডাক্তার সহজেই টেলিফোনের রিংয়ের শব্দ শুনতে পান, অথচ তার স্ত্রী নাক ঢেকে ঘুমাতে থাকেন। অন্যদিকে তাদের শিশু সন্তান সামান্য কেঁদে উঠলে স্ত্রী শুনতে পেলেও ডাক্তার তখন নাক ডেকে ঘুমান। এর কারণ হচ্ছে রোগীর টেলিফোন ডাক্তারের প্রত্যাশার বিষয় হলেও তা তার স্ত্রীর প্রত্যাশার বিষয় নয়। পক্ষান্তরে শিশুর কান্নাতে মায়ের ঘুম ভেঙে যাবার কারণ দুধ খাওয়ানোর জন্য মায়ের প্রস্তুতি। এভাবে আমাদের মনোযোগগুলো প্রধানত দুটি শর্তের উপর নির্ভরশীল। একটি হচ্ছে ব্যক্তিগত শর্ত এবং অন্যটি হচ্ছে বস্তুগত শর্ত। আজকে আমরা মোটামুটি মনোযোগ নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসগুলো তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে এবং বারবার দেখবে, এতে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।